তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমার হোস্টেলের দুই বন্ধু এখন ঢাকায়। মঈন সরকারি জনকল্যাণ বিভাগে একটা চাকরি করছে, ঢাকার কাছাকাছি ওর কোয়ার্টার। আর হাসিমের চাচার বিশাল দোকান চকমহল্লায়, স্বর্ণালঙ্কারের দোকান। ও ওখানকার হিসাব রক্ষক, মালিকের খাস লোক। এরকম জানাশোনা লোক থাকতে কোনো অসুবিধা হবে মনে হচ্ছে? তবু আমার বড় ভয় হয়। কত বড় শহর, কত গাড়ি, একটু সাবধানে চলাফেরা করবেন। আর ওখানে যে দেরি করে রাস্তা দিয়ে ছুটবেন না। শোন, ওই সুলতানকে পৌঁছে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসিস, কোথাও আবার মজে যাস না। আজকে একবার মাঝিপাড়া যেতে হবে, ওখানে রোগের প্রভাবটা বেশি। সারাদিন আর বাড়ি ফিরতে পারবে বলে মনে হচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, আমি সেই ভোরবেলা উঠা গোসলটা সাইরা চাইটা পান্তা খাই নিছি, সারাদিন কিছু না খেলেও চলবো। তো তুই এত সকালে পুকুরের পানিতে গোসল করতে গেলে কেন? ঠান্ডা লেগে যাবে তো, সাবধানে থাকিস। তোর কিছু হয়ে গেলে কিন্তু আমি একদম খোড়া হয়ে যাব। আমার কিছু হবে না গো কর্তা, আমার তো লোহার শরীর, ওই রোগ বালায় ধারে কাছেও গেছতে পারবো না। তবু সাবধান হতে হয়। যাদের শোনার তারা তো আর শুনতেছে না। আর আমাদের পাড়ার হাসেম মোল্লা গতকালকে মারা গেল, তার পরিবারে গিয়ে বললাম বালিশ চাদর সব পুরা ফেলা, শুনলো না আমার কথা। আর ওদের এবার দোষ দেওয়া লাভ কি কর্তা? একটার বেশি দুইটা বালিশ চাদর তো নাই আর। এটাই একটা বড় সমস্যা রে মোহন, দারিদ্র। মানুষের ইচ্ছে থাকা সত্ত্বেও এই দারিদ্র্যের কারণে বাধ্য হচ্ছে লোককে পুষে রাখতে। হাসিম মোল্লার ছেলে তো আমার মুখের উপর বইলা দিল, দাও না দিলে চাদর কিনা, তারপর দেখো সব পুরাই দেই। কি আর বলবো বলেন? গরিব মানুষ তো জিনিসপত্রের মায়া ত্যাগ করতে পারছে না। তবে মল্লিক মশাইকে রাজি করিয়েছি ঢেরা পিটিয়ে মিটিং ডাকাতে, দেখি কি হয়। কথা মল্লিক পুকুরে ওই কাপড় কাছাকাছি বন্ধ করলে অনেকটা কাজ হবে। ওই দেখো, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। মল্লিক মশাইয়ের কথা বলাতে মনে পড়লো, ওই বেগম আম্মার জন্য একটা ওষুধ রেখেছি। সুলতানকে পৌঁছে দিয়ে ফেরার পথে ওটা দিয়ে যাস, মানুষটা বড় কষ্ট হচ্ছে। খোদার কি বিচার দেখছেন কর্তা? ভালো মানুষ বড় মল্লিক অকালে মৃত্যুবরণ করল, আর বেগম আম্মা ধার্মিক মানুষ, অথচ কি কষ্টটা না পাইতাছে। আর এদিকে শয়তান মেজ মল্লিক দিব্যি বহাল তবিয়ত ঘুরে বেড়াইতেছে। এই বেটার কপালে দুঃখ আছে কর্তা, আট খুরা, তারপর এত টাকা পয়সা কে খাইবো? গ্রামের একটা ভালো কাজে লাগায় না? আহ মন, সাত সকালে কাউকে অভিশাপ দিস না। যে যেটা করবে ওই আল্লাহ তার বিচার করবেন। চল তাড়াতাড়ি পুষতে হবে, তাড়াতাড়ি না গেলে আবার সুলতান স্টিমার ধরতে পারবে না। আজকে ওর কাজে যোগদানের দিন। আর এগুলো রাখ, এগুলো ওই বেগম আম্মার ওষুধের কাজে লাগবে। সাবধান, হ্যাঁ? সাবধানে থাকিস, মাথা গরম করিস না। আর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে তোর ভাইজানকে খবর দিবি। দোকানের খাবার কিন্তু একদম খাবি না, বাড়িতে দুটো ভাত ফুটিয়ে নিবি, তাহলে পেট ভালো থাকবে। আচ্ছা আম্মা, আমি সব কথা শুনবো, সাবধানে থাকবো। আগে তো যাই। গিয়ে তো আমাদের কথা ভুলেই যাবে, শুধু ভাবিকে ছাড়া। তুই খুব পাকা হয়ে গেছিস না রে? আমার জন্য ভাইজান ঢাকা থেকে কয়েকটা ভালো মার্বেল এনে তো। আচ্ছা রে। সুলতান, সুলতান,
ভালো থাকিস কিন্তু, হ্যাঁ, সাবধানে থাকিস। আচ্ছা চাচি, তোমরা কি শুরু করলে বলো তো? আমি কি বাচ্চা নাকি? এর আগে কখনো ঢাকা যাইনি আমি। গেছিস তো, কিন্তু তখন তো সুলেমান ছিল, ফুলমিয়া ছিল, এবার তো একা যাচ্ছিস। শুনেছি ওখানে নাকি অনেক জোরে গাড়ি চলে, একটু অসাবধান হলে নাকি গাড়ি চাপা পড়ার ভয়। আম্মা, ওখানে অনেক মানুষ থাকে। এই যে নয়নতারা গ্রামে যত মানুষ না, তার থেকে অনেক বেশি মানুষ। আর সবাই গাড়ি চাপা পড়ে মরলে তো কেউ থাকতো না। আমি আসি আম্মা। তৈরি হয়ে গেছো? যাও, আল্লাহর নাম করে রওনা দাও। আর গিয়ে চিঠি লিখো। বাসা পেলে কিনা জানি না। দেরি করো না, দেরি করলে আবার স্টেমার মিস করবে। এমন যে আমার পত্র নিয়ে ঠিকঠাক মতো পৌঁছে দিস। যা। আসি আব্বা। আচ্ছা। আম্মা, আপনি চিন্তা করেন না, আমি সাবধানে থাকবো, মাথা গরম করবো না। ভাইজান, চিঠি দুটো রাখেন। আর এই চিঠিটা নিয়ে ঢাকার ওয়াইএমসিএ বয়েজ হোস্টেল যাবেন। সেখানকার সুপার সদানন্দ বন্দ্যোপাধ্যায় আমার বিশেষ পরিচিত। তাকে বলে রেখেছি সেখানে যেন আপনাকে কয়েকটা দিন থাকতে দেয়। জামাইয়ের যখন চেনা জানা আছে, তাহলে মাথা গোজার ঠাঁই নিশ্চয়ই একটা হয়ে যাবে। পাকাপাকি ভাবে হবে না, কিন্তু কয়েকটা দিনের জন্য তো হবে। এর মধ্যে বাসা নিয়ে নিলেই হবে। তবে ভাইজান, গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বাসা নেবে না। আমি তো সামনের সপ্তাহে আসছি, দুজনে মিলে একসঙ্গে বাসা খুঁজবো। ঠিক আছে ভূমিয়া। আর একটু কষ্ট করে ঢাকা কোর্টের ফারজাদা বেগমকে এই চিঠিটা দিতে হবে। কোর্টে গিয়ে ফজল সাহেবের চেম্বার কোনটা বললে যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি কাজের ফাঁকে একসঙ্গে আসবো। কিন্তু ভাইজান, কাজের ফাঁকে ভুলে যেও না জানি। ফারজানা বেগমকে বলে দিয়েছি জুম্মাবারের পরের দিন আমি বিবি বাচ্চা সহ ঢাকাতে আসছি। সোমবারের নাগাদ কোর্টে যাব। এই কথাটা না জানলে ম্যাডাম খুব চিন্তা করবেন। তাছাড়া আর্মি হাসপাতালের মেজর প্যাট্রিকের সঙ্গে আগে থেকে কথা বলে রাখার কথাটাও মনে করে দিয়েছি। ঠিক আছে ভূমিকা, তুমি চিন্তা করো না, আমি আজ না হয় কাল ঠিক তোমার চিঠিটা দিয়ে আসবো। আমি আসি আম্মা। দেরি হয়ে গেলে দেখলা, রাতের মাঝি না আবার নৌকা ছাইরা দেয়। আর একবার নৌকা ছাইরা দিলে নৌকা পাইতে অনেক দেরি হইব। সইলা যায়, দিকদার ঠিক কাজই করতেছে। আর কি হবে পোড়া গ্রামে থাইকা? হ্যাঁ, অবশ্য কর্তার ভাবি সব মনে একটু কষ্ট পাইব। অবিবেচক আর অশিক্ষিত বইরা গেছে গ্রাম। আরে চারিদিকে এত রোগ বালাই কিলবিল করতেছে, তাও মানুষ দেখে শিখবো না, বুঝছো? সইলা গেলে প্রাণে তো বাঁচবা। হ্যাঁ, কিন্তু তোমরা তো আছো। আরে আমগো তো আর যাওয়ার জায়গা নাই, বুঝছো না? চিঠি লিখবেন।
নারীর গতি অত্যন্ত ক্ষীণ, আশা নেই। আমার মেয়েটাকে বাঁচাও, এই একটা মাত্র মেয়ে আমার। শান্ত হও মা, আমরা তো মানুষ, খোদার উপর খুদগিরি করার বিদ্যা তো আমাদের জানা নেই। উপরওয়ালাকে ডাকো, মন শক্ত করো। পারলাম না মা, জমে মানুষের টানাটানিতে জম জিতে গেল। মেয়ের দাহর ব্যবস্থা করো, ওর সব কাপড় চোপড় কাঁথা পুড়িয়ে ফেলো। দেখো মা, রোগী আপন, রোগ তো আর আপন নয়। তোমার এখন শোকের সময়, তারপরে না বলে পারছি না। তোমার অন্য সন্তানদের যদি বাঁচাতে চাও, এই কাঁথা কাপড় চোপড় সব পুড়িয়ে ফেলো। পুড়িয়ে ফেলবো? ওই একটা কথা ছাড়া আমাদের ঘরে তার কোনো কথাই নেই। তাহলে অন্য বাচ্চারা এসেতে কি গায়ে দিবে? তা না হলে তোমার অন্য ছেলেদেরও এ রোগ ধরবে। এ রোগ বড় ছোঁয়াচে। উপরওয়ালা যা চাইবেন তাই হবে। পারলেন আমার মেয়েটাকে বাঁচাতে? আমরা গরিব মানুষ, ভাগ্যের হাতে জীবন সঁপে বেঁচে থাকি। বেঁচে আছি এটাই তো উপরওয়ালার দয়া। দেখো তোরা অত রাগ দেখিও না। ওই ফারজানা ম্যাডাম আছে বলে আমি নিশ্চিন্তে চাকরিটা করছি। আর তোমার ছেলের অপারেশনের ব্যবস্থা ওই ফারজানা ম্যাডামই করে দিচ্ছেন, ওটা ভুলে যাও। ভুলে আমি যাচ্ছি না, ভুলে যাচ্ছ তুমি। নিজের বউয়ের সামনে সারাদিন যাচ্ছ তো ফারজানা ম্যাডাম, ফারজানা ম্যাডাম। আচ্ছা তুমি কি একটুও বোঝো না যে আমার কষ্ট হয়? তুমি যদি মিথ্যে সন্দেহ করো তাহলে আমার কিচ্ছু করো। হ্যাঁ, ওই ফারজানা ম্যাডামই আমাকে যখন চিনিয়েছে। আর তুমি যে শহরে যাচ্ছ, ওই ব্যবস্থা ফারজানা ম্যাডাম করে দিচ্ছে। শহরে তো এলাকার কখনই যাই, তুমি তো সারাদিন তোমার ফারজানা ম্যাডামের কাজে ব্যস্ত থাকো। আমার কি একা একা ভয় করবে না? ভয় করলে করবে? তুমি কি বলতে চাও? তোমার ভয় করবে বলে আমার ছেলের অপারেশন হবে না? এতদিন তো এখানে ফেলে রেখে দেখলাম, কোনো উন্নতি হলো? এক চুল ঠিক হলো আমার ছেলের ঠোঁট। আমি তো একবারও বলিনি আমি যাব না। আমার ছেলেকে সুস্থ করার জন্য যা যা করতে হবে আমি সব করব। তোমাকে কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে। কি? হাসপাতালে? হ্যাঁ, ছেলের অপারেশন হবে, ওখানে তো কিছুদিন রাখতেই হবে। সব বড় বড় ডাক্তাররা দেখবেন। তাছাড়া ওইটুকু বাচ্চাকে কি বাচ্চারা রাখবে? আমি একা একা থাকবো? এখানে থেকে আমি থাকবো ওই জেনারেল বাচ্চাদের ওয়ার্ডে? শোনো, ভয় নেই, ওখানে তোমার মতো অনেক মার বাচ্চারাও থাকবে। ওই বড় হাসপাতালে অনেকগুলো খাট, সেই খাটে অনেক মানুষ থাকবে। অত মানুষের মধ্যে ভয় কিসের? আর তাছাড়া সর্বক্ষণ ডাক্তার আর নার্সরা তো থাকবেই। বেশ, তবে তাই হবে। কিন্তু ওরা যেভাবে আমার বাচ্চাকে কাটাছেড়া করবে, আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? আশা তো তাই করছি। ডাক্তার মিত্র তাই বললেন, পেছন থেকে মাংস চামড়া নিয়ে ঠোঁটের ফাঁকে দিয়ে সেলাই করে দেবে। মাগো, ওইটুকু বাচ্চা কি পাপ করেছিলাম আমি? ওইটুকু বাচ্চা বলে ভালো হওয়ার সম্ভাবনাটা আছে। আল্লাহর কাছে দোয়া করো যেন ভালো ভালো সব ঠিক হয়ে যায়। নইলে দোয়া করো যেন শেষ রক্ষাটুকু হয়। বুঝলে শোন না, বসন্তকালটা গেলেই বসন্ত রোগের প্রকোপটা কমে যাবে, কিন্তু কলেরা সহজে যাবে না যতদিন না মানুষ সচেতন হয়। এই সচেতনতা সবচেয়ে আগে প্রয়োজন। জলবাহিত রোগ যে কত ভয়ানক সেটা কিন্তু কাউকে বোঝানো যাচ্ছে না। এদিকে মল্লিকপুরের জলটা শুধুমাত্র খাবারের জল হিসাবে ব্যবহৃত হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে জল ফুটিয়ে ব্যবহার করতে হবে, রোগী কাপড় চোপড় সব পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত করেও কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। হ্যাঁ,
আমরাই বার কত করবো। যাই বাড়ি যাই, সারাটা দিন তো বাড়ির বাইরেই কেটে গেল। বাড়িটাও বড্ড ফাঁকা শোনা। সুলেমান তো আগেই গেছে, এবার সুলতানও গেল। এরপর সুলতান চলে গেল, কই আমাকে তো বলনি। কি আর বলবো, সারাদিন রোগী দেখার চাপে বলার ফুরসত পাইনি। সুলতান ঢাকায় জনসন অ্যান্ড রবিনসন কোম্পানিতে কেরানির চাকরি পেয়েছে, আজই জয়েনিং ডেট। তাই মন খারাপ করো না মোহন, এই গ্রামে পড়ে থেকে কি হবে? ভালো ভবিষ্যৎ গড়তে হলে শহরে যেতেই হবে। তবু বাপের মন তো বড় দুশ্চিন্তা হয়। আমাকে দেখো, ছেলেটা তো জেলে পচে মরছে, তবুও ভাবি বেঁচে তো আছে, এই তো ঢের। 3টে বছর তো দেখতে দেখতেই চলে যাবে। তবে কষ্টটা কোথায় জানো? এরকম একটা উজ্জ্বল ছেলে, কত আশা নিয়ে কলকাতায় ডাক্তারি পড়তে পাঠিয়েছিলে, এতটা বাড়াবাড়ি কিন্তু না করলেও পারত। মোহর, সুবিমলের কত ব্রিলিয়ান্ট ছেলে নিজের কথা না ভেবে দেশের জন্য ভাবছে। আমাদের তো ওদের জন্য গর্বিত হওয়া উচিত। আমার সাথে একটাই দুঃখ, সুবিমল ডাক্তারি পড়াটা শেষ করতে পারল না। ও যদি ডাক্তার হতে পারত তাহলে এই গ্রাম অন্তত একজন শিক্ষিত ডাক্তার পেত। আধুনিক চিকিৎসাবিদ্যা যে কতদূর এগিয়ে গেছে আমরা তো তার ধরাছোঁয়ার বাইরে। জামাই ফুলমেও তো তার ছেলেকে ঢাকায় নিয়ে যাচ্ছে, ওখানকার আর্মি হাসপাতালে চিকিৎসা করাবে। প্লাস্টিক সার্জারি করবে, এটা খুব ভালো কথা, কিন্তু জামাই এত সব ব্যবস্থা করলো কিভাবে? ও যেখানে চাকরি করছে তারাই ব্যবস্থা করে দিচ্ছে। কেন কাশছো কেন? শরীর খারাপ করেনি তো? না ও কিছু না। না না বলি, আপনার চোখ তো কেমন ছলছল করছে, দেখে তো মনে হচ্ছে যে জ্বর বাঁধিয়েছেন। গা তো ঝড়ে পড়ে যাচ্ছে, তুমি আগে বলনি কেন? আগে কখন বলবে? আমরা গায়ের মানুষদের নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে ঘরের মানুষদের দিকে তাকানোর সময় পাই না। এই শরীরে গোটা উঠেনি তো? তুমি ভালো করে দেখেছো? হ্যাঁ, কি উত্তর দিল না কেন? গোটা উঠেছে? না কিচ্ছু না, কি তুমি বসো, আমি আসছি। সোমনাথ, লক্ষণ কিন্তু ভালো মনে হচ্ছে না। আব্বা, আমরা চলে যাচ্ছি। ও চলে যাচ্ছিস? মোহন মালপত্র সব নিয়ে যেতে ঠিক মতো? কই মোহন কই? আব্বা, কিছু বলবি? শহরে কাটাছেড়া করলে কি আমার ছেলে ঠিক হয়ে যাবে? আরে মা, আল্লাহর কাছে তো সেই দোয়াই করছি। আব্বা, তুমি কি পারতে না আমার ছেলেটাকে সুস্থ করে দিতে? আমার তো মনে হচ্ছিল ফাঁকাটা একটু জোরে লেগেছে। আমি দেখেছি রে মা, তেমন কোনো উন্নতি হয়নি। আর ভবিষ্যতেও যে হবে সেটাই বা বলি কেমন করে। কাটা ছেঁড়া সেলাই, খুব একটা সাহস পেলাম না। মানে শহরের হাসপাতালগুলোতে এসব ব্যাপারে অনেক ভালো ব্যবস্থা আছে। কিন্তু আব্বা, আমার না কেমন একটু ভয় করছে। তোমার হাতে চিকিৎসা একরকম, আর ওখানে কে না কে ডাক্তার, তার উপর আমাকে বলেছে আমাকে নাকি ছেলের সঙ্গে হাসপাতালে থাকতে হবে। অপারেশন করতে হলে তো তারা পর্যবেক্ষণে রাখবে, ভয় কি? আর শহরের ডাক্তারগুলো সব ইউরোপীয় শিক্ষা শিক্ষিত, আমাদের আগে তো সেই বৈদিক যুগেই পড়ে আছে, তেমন কোনো উন্নতি তো হয়নি। তোমরা কেউ থাকলে একটু ভরসা পেতাম। গ্রামের অবস্থা তো দেখছিস রে মা, আমি এখানে না থাকলে গ্রামের এই মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যাবে। আর অপারেশনের সময় তো কাউকে থাকতেই দেবে না। আর তেমন যদি প্রয়োজন হয় সুলতান তো থাকছে, কিচ্ছু হবে না, দেখবি সব। আর শোন,
ছেলেটার দিকে একটু নজর রাখবি, ওর জন্য একদম ঠান্ডা না লাগে। নতুন জায়গা তো, ধাতস্থতে একটু সময় লাগবে, আর পানি ফুটিয়ে হবে। তো কদিন থাকতে হবে ওখানে, জামাই কিছু বলেছে? না, ওসব নাকি ডাক্তারই বলে দেবে। আর ভাইজান তো বাসা নিয়েছি, আমরা ওখানে নেব, তারপর দেখা যাবে। ফুলমিয়ার তো আর এখানে বেশি দিন থাকতে চলবে না। ও যদি ঢাকায় স্থায়ীভাবে থাকতে চায় সুলেমানের মতো, তাহলে বাধা দিস না। ঠিক আছে? শহরের জীবনযাপনের ব্যবস্থা গ্রামের চেয়ে অনেক উন্নত। যা, আর ওখানে সুলেমান আছে, সুলতান আছে, অসুবিধা কি? পাগল, এত চিন্তা করছিস কেন? সেরকম কিছু হলে আমি যাব ঢাকায়। চল মা, একটা শুভ কাজে যাচ্ছিস, এখন চোখে পানি ফেলবি। ভাই সব, তোমরা দেখেছো যে গ্রামে কলেরা বসন্ত মহামারী রূপ নিয়েছে। তোমরা সকলেই ভুক্তভোগী। অনেক চেষ্টা করেও আমরা কিছুটা কমাতে পারলেও পুরোপুরি রোধ করতে পারিনি। এর কারণ কিন্তু আমরা নিজেরা, আমাদের দোষে এই রোগ ছড়িয়ে পড়ছে। গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে, মহামারী আকার ধারণ করেছে এই রোগ। তাই বলছি, আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি, তাহলে এই রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। শোনো, শুধু কুলই চণ্ডীর পুজো করে কিংবা মা শীতলার নামে ধূপ ধুনা জ্বালিয়ে এই রোগ বালাই সারবে না। যদি বাঁচতে চাও তাহলে যা করতে হবে, এক, রোগীকে সর্বক্ষণ মশারির ভিতরে রাখতে হবে। রোগীর মলমূত্র যত্রতত্র না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলতে হবে। আর রোগী ভালো হয়ে গেলে কিংবা ভগবান না করুক যদি তার মৃত্যু ঘটে, তাহলে তার ব্যবহৃত কাপড় চোপড়, জামা, বিছানা, চাদর, বালিশ সব পুড়িয়ে ফেলতে হবে। জল না ফুটিয়ে কোন অবস্থাতেই পান করা চলবে না। আর রোগীর যদি পায়খানা বারবার হয়, তাহলে চিনি জলের সাথে 1 চিমটি লবণ মিশিয়ে বারবার রোগীকে খাওয়াতে হবে। এছাড়া মল্লিকের পুকুর সহ যেসব পুকুর খাবারের জলের জন্য নির্দিষ্ট করা আছে, সেখানে কোনো প্রকার স্নান বা কাপড় কাচা যাবে না। যদি এটা মেনে চলতে পারো ভালো, আর যদি না মানো তাহলে গ্রামকে গ্রাম এই মহামারীতে উজাড় হয়ে যাবে। সবই তো বুঝলাম বুদ্ধিমশাই, আপনাদের সব কথাই আমরা মান্য করি। কি করবো তো? কিন্তু একটা কথা মানতে পারবো না, আমি বড্ড একা হয়ে গেলাম মোহন। পারুল ছিল আমার শেষ অবলম্বন। আমার ভাগ্যটা এত খারাপ। মহাবৈদ্য চরক কি বলে গেছেন ভুলে গেলে? বৈদ্য কখনো ভাগ্যের বিধান মানে না, সে নিজে পীড়িতের ভাগ্য তৈরি করে। বৌদিকে আমি বাঁচাবই। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।